বে এবং হচ্ছে গালফ, এই দুটা লিখবা একটু, বে এবং হচ্ছে গালফ, দুইটার অর্থই হচ্ছে উপসাগর। এই দুটো উপসাগর আমাদের তাহলে কেন ধরো যে গালফ অফ বেঙ্গল বলে না, আবার আমাদেরটা কি বলে, বঙ্গোপসাগর বলে, বে অফ বেঙ্গল বলে, তাই না? দুইটার অর্থই হচ্ছে উপসাগর। আচ্ছা, উপসাগর আমরা যেমন জানি মরুভূমি, উপমরুভূমি এরকম শব্দ বলে না, মহাসাগর, মহাসাগর, উপমহাসাগর, জেলা, উপজেলা এরকম বলে না। আচ্ছা, আমরা যে বললাম পৃথিবীর, আমরা বললাম পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি বা ডিজার্ট কোনটা? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশে দেখো হচ্ছে সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকার 10টা মহাদেশে 10টা দেশের মধ্যে অবস্থিত। আফ্রিকা মরুভূমি, সাহারা, আফ্রিকা হচ্ছে আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি অবস্থান কয়টা দেশের মধ্যে দিয়ে গিয়েছে? 10টা দেশের মধ্যে দিয়ে। এই ধরো এই এতটুকু হচ্ছে মরুভূমি, 10টা দেশ আছে, লিবিয়া টিবিয়া ইত্যাদিগুলো আছে, 10টা দেশ। এই 10টা দেশে এই চারপাশে যেগুলো আছে মরুভূমির বৈশিষ্ট্যগুলো কি কি? মরুভূমির বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে কি থাকে? বালু থাকবে, বালু থাকবে, ওখানে গাছগাছালি কম হবে। দেখবা এই যে এই পাশ দিয়ে যে দেশগুলো থাকে এই দেশগুলোকে কিন্তু উপমরুভূমি বলা হয়। কেন উপমরুভূমি বলা হয়? কারণ একবারেই তো আমরা একটা নদীর কথা যদি বলি, এটা হচ্ছে যমুনা সেতু, এই পাশ দিয়ে তো আরো ছোট ছোট শাখা প্রশাখা আছে, তাই না? ওখানে তো এসেই তো এখানে মিলিত হয়। অর্থাৎ এই মরুভূমিরও এই আশপাশ দিয়ে কিন্তু হালকা কিন্তু তার ছায়া বা ছোঁয়া স্পর্শ করে কিন্তু, তাই না? সেই জন্য এইগুলোকে বলা হয় উপ। উপ মানেই ছোট অর্থে ব্যবহৃত হয় বা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়। তাহলে উপজেলা, জেলার কি? জেলার সাদৃশ্য বা জেলার সম ছোট বোঝাবে আর কি। মহাসাগর যেমন হচ্ছে সাগর থেকে মহাসাগর, সাগরের চেয়ে মহাসাগর অবশ্যই বড়, মহা যেটা হবে বড়, আর উপ যেটা বোঝাবে সেটা হচ্ছে ছোট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম এই যে এখানে এই বেটা আর হচ্ছে গালফের বৈশিষ্ট্য দুটোই উপসাগর অর্থে ব্যবহৃত হয়। এই গালফগুলো হয় যেমন পার্সিয়ান গালফ বলা হয় আর বে অফ বেঙ্গল, দুটোই উপসাগর, কিন্তু এদের মধ্যে বৈশিষ্ট্য এই গালফগুলো যেগুলো হয় পৃথিবীর সরু দেশ কি বলা হয় তাকে? চিলিকে। এই চিলির মতো এইরকম হয়, মানে গালফগুলোর বৈশিষ্ট্য হয় নদীগুলো হচ্ছে চিলির মতো মানে লম্বাকৃতি হয়, আর বেগুলো হয় কি মানে হচ্ছে বদ্বীপ মানে ডেল্টার মতো আর কি, বয়ের মতো বৈশিষ্ট্য হয়, সেই জন্য এদের বে বলা হয় আর এদের গালফ বলা হয়। দুটোই অর্থই উপসাগর। বুঝতে পেরেছেন? তাহলে এখানে বে লিখবে, বে অর্থ উপসাগর, গালফ অর্থ উপসাগর। বে মানে গালফ শব্দটা লিখবা হচ্ছে এটা হচ্ছে সরু আকৃতির জলপ্রপাত, আর এই বেটা হচ্ছে ব আকৃতির বা ডেল্টার মতন আকৃতির। এই দুইটা। আর আজকে আমাদের আলোচনা হবে এই যে 2 নম্বর লেকচার, আবার পড়াশোনা আসতে হবে, এটা হচ্ছে 2 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারে আমরা দেখো 1 নম্বর লেকচারটা দিয়ে দিব। 1 নম্বর লেকচারটা তুমি পাওনি তো, তাই না? 1 নম্বর লেকচারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর লেকচার। এই 2 নম্বর লেকচারে আমরা বোর্ডেই দেখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ 3 দিয়েছিলাম, 2 কি পাইছো? পাওনি তো, 2 তো মানে 2 তো আগে দিয়েছিলাম, কি দেইনি তো। আচ্ছা, তাহলে বে এবং বেঙ্গলের মধ্যে বৈশিষ্ট্য পাচ্ছো। আচ্ছা, আরেকটা যেটা দেখাই আমরা, এই বদ্বীপ। বদ্বীপ, বদ্বীপ বাংলাদেশের যদি বদ্বীপ বলি তাহলে কোন জেলাকে বলে বা কোন স্থানকে বলে? সুন্দরবনকে বলে। বদ্বীপ, পৃথিবীর বদ্বীপ বলা হয় কাকে? পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বদ্বীপ সুন্দরবন। বদ্বীপের বৈশিষ্ট্য কি বলতো? এতগুলো দেশ থাকতে বাংলাদেশকে কেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়? 3 পাশে নদী, মানে বদ্বীপের বৈশিষ্ট্য এই যে বয়ের মতো আকৃতি হবে, এই 3 পাশ দিয়ে হচ্ছে স্থলভাগ আর এক পাশে হয় জলভাগ। পৃথিবীর ইতিহাসে বা যদি বলা হয় পৃথিবীর সর্ববৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। বাংলাদেশের নাম কেন আসে? কারণ বাংলাদেশের অবস্থান দেখবা 3 পাশেই দেশ দ্বারা আবৃত, নিচের অংশেই হচ্ছে পানি অর্থাৎ সাগর। অর্থাৎ বদ্বীপের বৈশিষ্ট্য লেখো,
তিন পাশে স্থলভাগ আর এক পাশে জলভাগ, তিন পাশে স্থলভাগ এক পাশে জলভাগ, তাদেরকেই বদ্বীপ বলা হয়। অর্থাৎ যে দেশের লিখবা, যে দেশের তিন পাশে, যে দেশের তিন পাশে স্থলভাগ, ও সরি একটু মিস্টেক করেছি, স্থলভাগ কিন্তু স্থলভাগ লেখো, তিন পাশে স্থলভাগ আর এক পাশে জলভাগ। যে দেশের তিন পাশে স্থলভাগ আর এক পাশে জলভাগ, জলভাগ, তাদেরকেই বদ্বীপ বলা হয়। যে দেশের তিন পাশে স্থলভাগ আর এক পাশে জলভাগ, তাদেরকেই কি বলা হয়? তাদেরকেই বদ্বীপ বলা হয়। বুঝতেছ? যে দেশের তিন পাশে কি থাকবে? স্থল থাকবে আর এক পাশে জল থাকবে, তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো হচ্ছে বদ্বীপ। তাহলে এখন আমরা একটু তোমাদের দেখো, এই মানচিত্রটা একটু দেখো যে কিভাবে হচ্ছে আমাদের বাংলাদেশকে বদ্বীপ বলা হয়। এটাই যদি বলি দেখাই, দেখো এই যে তিন পাশ দিয়ে দেশ আছে না, তিন পাশে হচ্ছে দেশ আর এক পাশে এইটা হচ্ছে, এই কালারটা কি এরকম একটা কালার, এইটা এই পাশে হচ্ছে পানি না, তাহলে এইটা হচ্ছে কি বলা হয়? বদ্বীপ। আচ্ছা, তাহলে এখন আমার এই বাবা আমাদের এখন আর একটু ছোট করি, আমাদের এখন সুন্দরবন কোথায় অবস্থিত বলো তো? এই যে খুলনা বিভাগের সুন্দরবন। তাহলে এই জেলাকে বা এখানে এদেরকে না বলে সুন্দরবনকে কেন বদ্বীপ বলা হয়? কারণ সুন্দরবন আছে সবচেয়ে নিচের দিকে, ওই নিচের দিকে মানে ওই চার, এক পাশে হচ্ছে জল আর তিন পাশে থাকে স্থলভাগ, এই কারণে সুন্দরবন, অর্থাৎ বাংলাদেশের বদ্বীপ বলা হয় সুন্দরবন, পৃথিবীর বদ্বীপ বলা হয় বাংলাদেশ। বুঝতে পেরেছ? তাহলে বদ্বীপ বাংলাদেশ, পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বদ্বীপ সুন্দরবন। বুঝছো মিথিলা? বুঝছো? আচ্ছা, এখন এই সুন্দরবন দিয়ে দুই একটা তথ্য দেই, যেহেতু আসলাম আজকে আন্তর্জাতিক, তারপর আমরা একটু যেহেতু এসে পড়েছে, বলতো মিথিলা, বলতো সুন্দরবনকে বাংলাদেশের কয়টা জেলা স্পর্শ করেছে? 5টা। মিথিলা, তুমি কি একমত? 5টা না 4টা? মনে আসতেছে না? পড়াশোনা নাই, খালি ফাঁকে বাস। লেখো, হ্যাঁ লেখো, বাংলা সুন্দরবনকে 5টা জেলা স্পর্শ করেছে। সুন্দরবনকে কয়টা জেলা স্পর্শ করেছে? 5টা জেলা। সুন্দরবন থেকে কিন্তু রাবিতে প্রশ্ন আসে, সুন্দরবনকে 5টা জেলা স্পর্শ করেছে। সেই 5টা জেলার নাম বলতে পারবা? বরগুনা, হ্যাঁ, গুড, খুলনা, সাতক্ষীরা, বরগুনা। আচ্ছা, গুড। তাহলে আমরা মনে রাখার বলতে পারি এই যে বাপ খুব সাতক্ষীরায় যেতে চায়। লেখো, বাপ খুব সাতক্ষীরায় যেতে চায়। এই বাপ খুব সাতক্ষীরায় যেতে চায় মানেই হচ্ছে সাতক্ষীরায় কেন যেতে চায়? সুন্দরবন দেখতে। এই বাপ খুব সাতক্ষীরায় যেতে চায়, বাতে হচ্ছে বাগেরহাট। বাপ খুব সাতক্ষীরায় যেতে চায়, বাতে বাগেরহাট। পথে কি বলা হয়? পথে পটুয়াখালী, পটুয়াখালী, পথে হচ্ছে পটুয়াখালী। আর খুতে খুলনা, আর বতে বরগুনা, বরগুনা। আর সাতক্ষীরা তো সাতক্ষীরাই। বাপ খুব সাতক্ষীরায় যেতে চায়, এই 5টা জেলাকে স্পর্শ করেছে বাংলাদেশের সুন্দরবন। বাংলাদেশের সুন্দরবনকে কয়টা জেলা স্পর্শ করেছে? 5টা জেলা স্পর্শ করেছে।
5টা জেলার মনে রাখবা, বাপ খুব সাতক্ষীরায় যেতে চায়, বাতে বাগেরহাট, পতে পটুয়াখালী, খুতে খুলনা, বতে বরগুনা, আর এই পাশের সাতক্ষীরা। এই হচ্ছে 5টা জেলা স্পর্শ করেছে। সুন্দরবনের আয়তন কত জানো? লেখো, সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 কিলোমিটার। সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 কিলোমিটার। সুন্দরবনের আয়তন 10,000 কিলোমিটার। বাংলাদেশের এই যে আমরা যত ফার্নিচার ব্যবহার করি, যত কাঠগুলো ব্যবহার করি না, এই বাংলাদেশের সব প্রায় 60% থেকে 80% কাঠে কিন্তু সুন্দরবন থেকে আসে, তাই না? এই কাঠগুলো ব্যবহৃত হয়। এই 10,000। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করি, সুন্দরবন কয়টা দেশকে স্পর্শ করেছে? কয়টা? 2টা দেশ, এটা বাংলাদেশ আর একটা কোনটা? ভারত। লেখো, সুন্দরবনকে স্পর্শ করেছে 2টা দেশ। এই 10,000 বর্গ কিলোমিটার এর আয়তনটা 2টা ভাগে বিভক্ত হবে। বাংলাদেশের বেশি অবস্থান, বাংলাদেশের হচ্ছে 62%, আর ভারতের হচ্ছে কত পার্সেন্ট তালি থাকে? 38%। সুন্দরবন 2টা দেশের মধ্যে অবস্থিত। কয়টা দেশ? 2টা দেশ। সুন্দরবন হচ্ছে 2টা দেশের মধ্যে অবস্থিত। সুন্দরবন হচ্ছে 2টা দেশের মধ্যে অবস্থিত। বাংলাদেশের মধ্যে আছে 62%, অর্থাৎ আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলি 6,067 বর্গ কিলোমিটার। 6,067 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মধ্যে, সেজন্য তাদের 62, আর 38% হচ্ছে ভারতের মধ্যে। এটা হচ্ছে ইন্ডিয়া, IND না, আবার এটা IND দিয়ে আবার অন্য কিছু মনে করবা। এটা হচ্ছে আমরা ভারত মনে করলাম, ভারত। আর ওটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনকে কি বলা হয়? উপকূলীয় বন বলা হয়, তাই না? উপকূলীয় বন বলা হয়। আরো সুন্দরবনে অনেক তথ্য দেওয়া যাবে, যেহেতু আমরা আজকে আন্তর্জাতিক নিয়ে কথা বলবো তাই এগুলো আর দিচ্ছি না। লেখা হয়েছে। আচ্ছা, সুন্দরবনে আরেকটা, মানে সুন্দরবনে কয়েকটা পয়েন্ট আছে। পয়েন্ট, জাফর পয়েন্ট, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট। ওটা 38, ওই ধরো যে ওখানে হবে কত পার্সেন্ট, মানে ওটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেওয়া নেই। হ্যাঁ ভাইয়া, সাব্বির তালুকদার, 2টা দেশকে। গুড। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর? ভালো আছো? তাহলে ওইখানে দেখো, একটা হচ্ছে 6,067, এটা চাইবো না, তাহলে ধরো 6,067 থেকে বাদ দিলে হচ্ছে কত? আর এখানে হচ্ছে 3,033 এরকম হচ্ছে, না সরি 3,933 এরকম। 3,933, ওটা 38% ওখানে চলে যাচ্ছে। আচ্ছা, আর তাহলে সুন্দরবন এটা হলো। আচ্ছা, সুন্দরবনে লেখো কয়েকটা পয়েন্টের নাম লিখবা। সুন্দরবনের পয়েন্ট আজকে তো বেশি নাই, আন্তর্জাতিকের লেকচার ওটা দেখে দেখে দেখাই দেবো, সমস্যা নাই। এটা আন্তর্জাতিকে তো এগুলো নিয়ে টেনশন করে, সেই জন্য আগে লেকচার শিট দিলাম, যে লেকচার না দিলে বলবো ভাই। হ্যাঁ, 2-1টা প্রশ্ন থাকতেই পারে। কোনদিন দেখছো 100% কমন পাইছো? হ্যাঁ, পড়াবো। 2 নাম্বারটা আগে একটু শেষ করি, কারণ 3 নাম্বারটা ইউরোপ কান্ট্রিতে আছে, তো ওর সমস্যা কি, আরো আছে, কিন্তু 2 নাম্বারটা দিলাম হচ্ছে এশিয়া মহাদেশ আছে, এই কারণে এশিয়া মহাদেশটা আগে। হ্যাঁ, এটা আবার 2 নাম্বারটা শেষ করে আবার 3 নাম্বারে তো আসবো, ওটা নিয়ে সমস্যা নেই। মানে এখন ওটা দিয়েছি যে তোমাকে মহাদেশগুলো আগে পরিচিত করায় নিলাম, সেজন্য ওটাতে দিয়েছি। এখন লেখো সুন্দরবনে কয়েকটা পয়েন্টের নাম। সুন্দরবনে কয়েকটা পয়েন্ট আছে। পয়েন্ট একটা হচ্ছে জাফর পয়েন্ট, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট। 3টা পয়েন্ট লিখবা, জাফর পয়েন্ট, হিরন পয়েন্ট আর টাইগার পয়েন্ট। কি পয়েন্ট লেখা হচ্ছে? সুন্দরবনে পয়েন্ট আছে জাফর, হিরন,
জাফর এবং হিরণ দুই বন্ধু সুন্দরবনে টাইগার ধরতে গিয়েছে। জাফর হিরণ সুন্দরবনে টাইগার ধরতে গিয়েছে, এই তিনটা হচ্ছে পয়েন্ট। হিরণ পয়েন্টে হরিণ দেখা যায়। জাফর হিরণ টাইগার, জাফর হিরণ আর হচ্ছে কি টাইগার, এই তিনটা হচ্ছে পয়েন্ট সুন্দরবনের। আর যদি বলি সুন্দরবনের চর, সুন্দরবনের চর আছে, সুন্দরবনের চর আছে কয়েকটা। এরকম করে বলি যে আসবে প্রেমিকার পা দুটো সুন্দর, সুন্দর মানে সুন্দরবন। আর এইখানে প্রেমিকার মানে যে পা মানে হচ্ছে পার্টনার সর, দুতে হচ্ছে দুবলার সর, পার্টনার সর আর এই দুতে হচ্ছে দুবলার সর, দুবলার সর। আর এই সুন্দর থেকে সুন্দরবন, সুন্দরবন, এই দুটো তাহলে পয়েন্ট জাফর হিরণ টাইগার। আর চর হচ্ছে পার্টনার চর, দুবলার চর। বলতো রাজশাহীতে কি চর আছে? রাজশাহীতে পদ্মার ছবি তুলেছিলাম। রাজশাহীতে আছে নির্মল চর, নির্মল। আবার এটা আবার সুন্দরবনে নিয়ে যাও না, আলাদা করে দিলাম। ওই যে যেটা পদ্মার পার, ফুলতলা না, ওই পাশে যেতে হয়, মানে ফুলতলা থেকেই শুরু। হ্যাঁ, যেখানে মারামারি যেখানে। না, মাঝে মাঝে আগে যখন আমাদের সাথে ইয়ে মানে শুরু হয়েছিল তখন কিছুদিন একবারই বন্ধ ছিল, তারপরে ওখানে আর ইয়া নেই। তাহলে মানে আসলে দরদের দেশটা একবার শেষ করে ফেলছে। নির্মল চর হচ্ছে রাজশাহীতে। এই তাহলে এই কয়টা হচ্ছে সুন্দরবন সম্পর্কে একটু জানি। দুটো সুন্দর, দুটো হচ্ছে দুবলার চর আর পাতে পাটনার চর, আর সুন্দর থেকে হচ্ছে সুন্দরবন। এটা হচ্ছে সুন্দরবনের চর। বুঝতে পেরেছো কি? এতটুকু হচ্ছে আমাদের সুন্দরবন নিয়ে গেল। সুন্দরবন নিয়ে আরো অনেক তথ্য দেওয়া যাবে, এগুলো দরকার, মানে যেগুলো দরকার, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমাদের হলেই হবে। এখন দেখো আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারন্যাশনালের। আমরা চলে যাচ্ছি ইন্টারন্যাশনালের, আমরা হচ্ছে 2 নম্বর লেকচার। ইন্টারন্যাশনালের হচ্ছে 2 নম্বর লেকচার। আজকে আলোচনা করব এই যেখান থেকে দেখো 1 নম্বরে আফ্রিকা দিয়েছিলেন না, 1 নম্বর তো যে বেসিক পরিস্থিতিগুলো ছিল, ওটা 3 নম্বর লেকচার ছিল। হ্যাঁ, মানে আফ্রিকার না, 3 নম্বর লেকচারে ছিল হচ্ছে ইউরোপ, ওশেনিয়া, ইউরোপ এবং হচ্ছে ওশেনিয়া। মানে লাইভ চলাকালীনই সবাই ফোন দেয়। আচ্ছা, এখন একটু দেখো এখন শুনতে পাচ্ছ কিনা। লাইভ চলাকালীনই ফোন দিবে সবাই, ছোট ফোনে, ছোট ফোনটা মনে করে বাইরে আছে। আচ্ছা, এখন আমাদের আজকে আলোচনা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল 2 নম্বর লেকচার। দেখো 2 নম্বর লেকচারের এখানে যেভাবে লেকচারগুলো সাজিয়েছি, এই লেকচারে দেখো প্রথম হচ্ছে আগে এই এশিয়া মহাদেশের দেশ পরিচিতি আছে এবং দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে। এখানে ধরো যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, দূরপ্রাচ্য, এরকম অনেকগুলো আছে। তারপরে আমরা দেখেছি 7 সিস্টার্স, ভারতের হচ্ছে 7টি রাজ্যকে 7 সিস্টার বলে। 3 টাইগার্স, 4 টাইগার্স, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন কিচেন, গোল্ডেন ওয়েস, সুপার 7 এবং গোল্ডেন ভিলেজ, যেটা হচ্ছে গাঁজা চাষের জন্য বিখ্যাত, সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে এই নাম্বার লেকচারে। তাহলে এইখান থেকে আমাদের প্রথম যেটা আলোচনা হবে সেটা হচ্ছে এই এশিয়ার এখান থেকে তোমাদের বিশেষ করে কয়েকটা এশিয়া মহাদেশের কয়েকটা দেশের রাজধানীও কিন্তু জানতে হবে। এখানে নাম্বার আমরা দেখো এশিয়া যে
এই দক্ষিণ এশিয়ার কয়টা দেশ? 8টা দেশ। দক্ষিণ এশিয়ার 8টা দেশ। এই 8টা দেশকে আমরা মনে রাখার জন্য বলেছিলাম কি বলতো? কনিকা আপু বলেছিলাম না, ক্লাস করেছিলেন না প্রথম? নিপা এমবিবিএস। আমরা বলেছিলাম হচ্ছে দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে, এই 8টা দেশ মনে রাখার জন্য আমরা বলেছিলাম নিপা নামক এক মেয়ে এমবিবিএস করেছে। এন থেকে হচ্ছে কি নেপাল, ওখানে তোমরা খালি লেকচার শিটে লিখে নাও নিপা এমবিবিএস। এন থেকে নেপাল, আই থেকে ইন্ডিয়া, পি তে পাকিস্তান, এ তে আফগানিস্তান, এম তে মালদ্বীপ, বি তে ভুটান, বি তে বাংলাদেশ, এস তে শ্রীলঙ্কা। এই 8টা দেশের রাজধানী তো মাস্ট জানতেই হবে নাকি? কারণ আর এই রাজধানী তো সবসময় দেখবা গাটাগলিতে দেখলেই পাবা। বাংলাদেশের রাজধানীটা মুখস্থ তো করা লাগবে না, তো অপমান করছি না। মালদ্বীপ মালে, তারপরে ভুটান থিম্পু, পাকিস্তান কাঠমান্ডু, পাকিস্তান ইসলামাবাদ। বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়াতে যদি রাজধানী আসে আফগানিস্তান, পাকিস্তান, এই দুইটার হচ্ছে রাজধানীটা দিবে। তাছাড়া এগুলো তো সবগুলো তো রাজধানী জানোই। আচ্ছা, আমরা আগে দেশ পরিচিতিটা একটু শিখে নিই। না, শ্রীলঙ্কা বৌদ্ধ রাষ্ট্র। লেখক পৃথিবীতে একটা হচ্ছে শ্রীলঙ্কাকে বলা হয় বৌদ্ধ রাষ্ট্র। শ্রীলঙ্কাকে বলা হয় বৌদ্ধ রাষ্ট্র। শ্রীলঙ্কাতেই তো কিছুদিন আগে দেউলিয়া ঘোষণা করেছিল। দেউলিয়াতে শ্রীলঙ্কাতেই দেখলাম না কিছুদিন আগে, মানে অনেকদিন আগে, মানে 2020 সালে মানে শ্রীলঙ্কাতে দেউলিয়া ঘোষণা করেছে। আচ্ছা, তোমরা কি জানো যে কোন দেশ দেউলিয়া কেন ঘোষণা করে? দেউলিয়া শব্দের অর্থ কি জানো? পাগল হয়ে যাওয়া। আমরা সাধারণত তো দেউলিয়া মানে কি পাগল হয়ে যাওয়া। আচ্ছা, দেশ দেউলিয়া হয়ে যায় কি কারণে বলো তো, বা কি কারণে ঘোষণা করে? গরিব হয়ে গেলে। আচ্ছা, দেউলিয়া, হ্যাঁ না, গুড। এইখানে দেউলিয়াটা দেখো, শ্রীলঙ্কা কিছুদিন আগে দেউলিয়া হয়ে যায়। এই দেউলিয়া হওয়ার ওরা হচ্ছে এক ভাই হচ্ছে মাহিন্দা রাজাপাকসে আর আরেক ভাই হচ্ছে গোতাবাই রাজাপাকসে। এক ভাই ছিল প্রধানমন্ত্রী আর এক ভাই ছিল হচ্ছে রাষ্ট্রপতি। ওরা দুইজনই হচ্ছে দেশ চালনা করত। এখন মাহিন্দা রাজাপাকসে আর গোতাবাই রাজাপাকসে, মানে গোতাবাই রাজাপাকসে রাষ্ট্রপতি ছিল। আচ্ছা, আমাদের দেশের কে দরজা সবচেয়ে শক্তিশালী? সরকার, মানে সরকার না রাষ্ট্রপতি? বাংলাদেশে হ্যাঁ সরকার প্রধান না, সরকার প্রধান তো রাষ্ট্রপতি নির্দেশ দেয়। কিন্তু যদি ধরো যে সরকার যা বলবে রাষ্ট্রপতি তো তাই, খালি ও খালি স্বাক্ষরের অপেক্ষায়। বাংলাদেশের তো গণতান্ত্রিক না, গণতান্ত্রিক হলে সেটা সে দেশের হচ্ছে সরকার প্রধান। তাছাড়া দেখবা, আচ্ছা আমাদের বাংলাদেশে যদি রাষ্ট্রপতি প্রধান হতো তাহলে কিন্তু মানে শেখ হাসিনা যে ছিল, এখন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, এদের নাম কিন্তু কেউ জানতো না। আচ্ছা তোমরাই বলো, এখন অনেক শিক্ষিত মানুষকেই বলবো, আর রাষ্ট্রপতির নামকে বলতে পারবে কি? রাষ্ট্রপতির নাম কিন্তু বলতে পারবে না। বলতে পারবে কি? বলতে পারবে না। আচ্ছা, আমেরিকা ওরা হচ্ছে সরকার প্রধান না রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি প্রধান। ওই দেশে যদি আমি বলি আমেরিকার প্রধানমন্ত্রীর নাম কি, বলতে পারবা? বলতে পারবা না। কিন্তু রাষ্ট্রপতি বললে এখন বলবা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, বলতে পারবা না। কারণ এই দেশগুলোর নামগুলো প্রধান বা হয় কিভাবে, যে দেশের যে তান্ত্রিক ভাবে দেশ শাসন হয়। ভারতের যদি বলি রাষ্ট্রপতির নাম কি, বলতে পারবা? হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি, ওদের কিন্তু প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ভাবে পরিচালিত নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীর আসল ফুল নাম হচ্ছে চি দারোদাস নরেন্দ্র মোদী, মানে আরো এত বড় নাম, কিন্তু শর্টকাটে বলে নরেন্দ্র মোদী। আর ওদের এখন যে হচ্ছে রাষ্ট্রপতি আছে, এই ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের, হ্যাঁ সাঁওতাল, মারমানা সাঁওতাল মহিলা, দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছে ভারতের অবস্থান। আচ্ছা, এই শ্রীলঙ্কার দেখো আমরা একটু তথ্য দেই। শ্রীলঙ্কা যেহেতু বললাম, শ্রীলঙ্কা একটা হচ্ছে বৌদ্ধ রাষ্ট্র। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। লিখবা, শ্রীলঙ্কাতেই প্রথম নারী নির্বাচিত হয়। পৃথিবীর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয় শ্রীলঙ্কাতে। নাম ছিল তার শ্রীমাভো বন্দের নায়েক। হ্যাঁ, এখানে তো শ্রীমাভো বন্দের নায়েক। শ্রীলঙ্কাতে প্রথম
নারী প্রধানমন্ত্রী হয় শ্রী মাবো বন্দের নায়েক। আর যদি বলা হয় পৃথিবীতে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রীকে, ভারতের ইন্দিরা গান্ধী। চুল ছোট ছিল মানে চেহারা মনে পড়ে কিন্তু নাম আসে না। হ্যাঁ ওইখানে শেখ হাসিনা ওই যে এরা ওই স্কুলের নাম হচ্ছে প্রথম নাথ অথবা পিএন স্কুলে। হ্যাঁ প্রথম নাথ না, আচ্ছা যাও দূর থেকে দেখা যাও মনে করলাম প্রথম নাথ আর কি। ওই 0 পয়েন্টে যাইতেই দেখবা হ্যান্ডশেক করতেছে, ওখানে হ্যান্ডশেকে আছে চুল ছোট ছোট, মাথায় রাখবা ইন্দিরা গান্ধী। আচ্ছা এখানে তাহলে শ্রীলঙ্কা প্রথম 1960 সালে প্রথম নারী নির্বাচিত হয়। এই নির্বাচিত নারীর নাম হচ্ছে শ্রীমাবো বন্দের নায়েক। আর যদি বলা হয় পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী বা নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী, তাহলে ইন্দিরা গান্ধী, ভারতের ইন্দিরা গান্ধী। আচ্ছা এতটুকু গেল। এখন আমরা তারপরে আরো অনেক তথ্য দেওয়া যাবে, কিন্তু আমরা এই যে দেশ সম্পর্কে এই যে পরে আসতেছি, এই যে এগুলো আলোচনার পরে এই যে দেশ সম্পর্কে পরে আসবো। এখন শুধু জাস্ট একটু ধারণা দিচ্ছি, এগুলো সম্পর্কে একটু করবা। আচ্ছা এখন দক্ষিণ পূর্ব এশিয়ার, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ আছে কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ আছে সম্ভবত 11টি। 11টি না? দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দেশ হচ্ছে 11টি। এই 11টি মাথায় রাখবা। ওই যে বলছিলাম, কি বলেছিলাম, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভিতে অর্থাৎ মোহনা টিভিতে ফিল্ম, হ্যাঁ এমটিভি একটা আছে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তোমাদের এমটিভিতে ফিল্ম দেখলে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। নাই, আগে অনেক বাংলাদেশে কত শোনো, এখন মাঝে মাঝে আছে। তোমরা দেখো না, বাংলাদেশে যদি বলি সংবাদ সংস্থা, বাংলাদেশে কতগুলো সংবাদ সংস্থা আছে জানো? নিউজ এজেন্সি কতগুলো আছে তোমাদের ধারণা? 15টা। আপু 3300 প্লাস আছে। চ্যানেলগুলো, চ্যানেল না মানে যে সংবাদ সংস্থা আর কি। এই যে যেমন 62 রাজনৈতিক দলই তো এখন নিবন্ধিত আছে হচ্ছে 50টার মতো, 51টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল। কিন্তু আমরা জানি আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি নাকি, মানে জামায়াতে ইসলাম, খিলাফতে ইসলাম, হেফাজতে ইসলাম, তারপরে জাসদ, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, বাংলাদেশ পার্টি, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, অনেক, মানে এখন 51টা রাজনৈতিক দল নিবন্ধিতই আছে। তাছাড়া অনেক আগে তো অনেকগুলো ছিল। আচ্ছা তাহলে এখন এই দক্ষিণ পূর্ব এশিয়ার লেখো 11টি দেশ এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। লিখে ফেলছ? এগুলো একটু লেখো। দক্ষিণ পূর্ব এশিয়ার এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। আর এইখানের গুলোর রাজধানীগুলো মাথায় রাখবা। পূর্ব তিমুর, এই পূর্ব তিমুরের এখন বর্তমান রাজধানী হচ্ছে তিমুর লিসত নামে বর্তমান রাজধানী। মালয়েশিয়ায় কুয়ালালামপুর, থাইল্যান্ড ব্যাংকক, ভিয়েতনামের এটা আসবে। ভিয়েতনামের বিশেষ করে মুদ্রার নাম আসে ঢং। ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ঢং। এই যে এই ঢং না যে ঢং করো এরকম না, কিন্তু এটা হচ্ছে এই ঢং হয়। ও আচ্ছা না, মুদ্রা কোন মুদ্রা? তো এটাই, এটাই এটা। তাহলে মাথায় রাখবা, ভিয়েতনামের রাজধানীটা মাথায় রাখবা, মুদ্রাটা মাথায় রাখবা। তারপরে ফিলিপাইন, ইন্দোনেশিয়া। ফিলিপাইন দেশটা গুরুত্বপূর্ণ কেন জানো? ফিলিপাইন দেশটা গুরুত্বপূর্ণ, ম্যানিলা রাজধানী গুরুত্বপূর্ণ। আমরা জানি ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট যেমন গাজীপুরের জয়দেবপুরে, ইন্টারন্যাশনাল IRRI হচ্ছে ম্যানিলাতে অবস্থিত। ইন্দোনেশিয়া, আচ্ছা সরি ফিলিপাইন। এখন হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানীটা মনে রাখবা। তাহলে রাজধানীগুলো কোনগুলো মনে রাখবা সেগুলো একটু আমি দেখা দেই। ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তারপরে লাওস, ভিয়েনতিয়ান,
তারপরে হচ্ছে বুনাই, বন্দর সেরি বেগুয়ান, আর সিঙ্গাপুর সিটি, কম্বোডিয়া নমপেন। এই যে যেগুলো দাগ দিলাম এইগুলো হচ্ছে একটু রাজধানীগুলো মাথায় রাখবে। যদিও আন্তর্জাতিক থেকে বেশি এগুলো আসে না, তারপরেও একটু মাথায় রাখতে হবে, কারণ বলা যাবে না কখন কোনটা আসবে। যদি বলি মায়ানমারের রাজধানী হচ্ছে কি নাইপিদো, আগে কি ছিল জানো? হ্যাঁ, রেঙ্গুন বা ইয়াঙ্গুন নাম শুনছ? রেঙ্গুন বা ইয়াঙ্গুন কিন্তু আগে ছিল। কাকে এই রেঙ্গুনে কাকে নির্বাসন দেওয়া হয়? রেঙ্গুনে বা ইয়াঙ্গুনে কাকে? লম্বা করে বৈশিষ্ট্য কি? চুল ছোট, লম্বা করে। আমরা জানি মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শাসক কে ছিল? মুঘল বংশের, ওরাই দিতেই মনে নাই, দ্বিতীয় বাহাদুর শাহ। রেঙ্গুনে বা ইয়াঙ্গুনে তাকে নির্বাসন করা হয়। তাহলে এতটুকু লিখছ। আচ্ছা, এই পাশে আমরা আসবো হচ্ছে লেখো, পরবর্তীতে এখানে আসা হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য বলতে কি বোঝায় জানো? হ্যাঁ, উপরে আছে, আমরা যাচ্ছি এখানে, আর এটা শেষ করে নিই। যেটা দেখতে পাচ্ছ সেটা চীন 2 কোরিয়ার জামাই অথবা চিন্তাকর মফিজ, যেভাবে মনে রাখতে পারো। চীন 2 কোরিয়ার জামাই অথবা তোমরা যেটাই মনে রাখো সেটাই চিন্তাকর মফিজ। চীন 2 কোরিয়ার জামাই অথবা চিন্তাকর মফিজ, একই, যে যেটা মনে রাখবা সেটাই। দূরপ্রাচ্য বলতে কি বোঝায় জানো? অর্থাৎ আমাদের যদি বলি এইটা হচ্ছে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের যেগুলো একেবারে দূর প্রান্তে অবস্থিত, একটু দূর দূরে, তাদেরকেই বলা হয়েছে দূর প্রান্ত বা দূরপ্রাচ্য। মানে পাচ্যর সাথে পাশ্চাত্য বলে না? পাশ্চাত্য মানে ওই পাশেই থেকেই, এগুলো দেখবে একবারে শেষের দিক কিন্তু রাষ্ট্র, সেই জন্য এদেরকে বলা হয় দূরপ্রাচ্য রাজ্য। দূরপ্রাচ্যর রাষ্ট্র সংখ্যা কয়টা? মোট হচ্ছে 6টা। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, তাইওয়ান, মঙ্গোলিয়া। চীন থেকে চীন, তাতে তাইওয়ান, কর থেকে কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মতে মঙ্গোলিয়া, ফতে হচ্ছে ইয়ে নেই, মানে জ আছে, জতে হচ্ছে জাপান। এখন এদের মধ্যে রাজধানীটা মনে রাখবা, উত্তর কোরিয়া পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়া সিউল, চীনের হচ্ছে বেইজিং, জাপানের টোকিও, আর মঙ্গোলিয়াটা পড়বা উলান বাটর। বিশেষ করে দেখবা নাটক বা সিনেমা হলে এই বলে মঙ্গোলিয়ার রাজধানী কোথায়, তাই না? এরকম কিন্তু বলে মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? উলান বাটর। আর আরেকটা রাজধানীর নাম বলে হচ্ছে কি জানি বলে, আফ্রিকার একটা দেশ বলে গেলাম ওটা। আচ্ছা, মঙ্গোলিয়ার তাহলে উলান বাটর, এইগুলো। আচ্ছা, তার পূর্বে আছে, আচ্ছা, আর এই মধ্য এশিয়ার রাজধানী, এই মধ্য এশিয়ার যেগুলো দেশ, প্রায় সবগুলো দেশের সাথে স্থানযুক্ত আছে, সবগুলো স্থানযুক্ত আছে মধ্য এশিয়াতে, স্থানযুক্ত। এই মধ্য এশিয়ার থেকে আমরা এই কাজাখস্তানের নামটা একটু মাথায় রাখবা। যদি বলি কাজাখস্তান হচ্ছে মুসলিম বিশ্বে আয়তনের দিক থেকে বৃহত্তম রাষ্ট্র কাজাখস্তান। কাজাখস্তান মুসলিমদের বা বিশ্বে আয়তনে হচ্ছে কাজাখস্তান, আর জনসংখ্যায় যে এটা ইন্দোনেশিয়া। মুসলিমদের থেকে জনসংখ্যা ইন্দোনেশিয়া, আয়তনে হচ্ছে কাজাখস্তান। এইখানের মধ্যে এদের মধ্যে রাজধানীটা মনে রাখবা, তুর্কমেনিস্তান আশকাবাদ, তাজিকিস্তান দুশানবে, উজবেকিস্তান তাশখন্দ, আর কিরগিজস্তান বিশকেক। এই 4টা রাজধানীটা একটু মনে রাখো এদের, মধ্য এশিয়ার এই কয়েকটা রাষ্ট্রের রাজধানী। আচ্ছা, আর এই পূর্বে আছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যর রাষ্ট্র, হ্যাঁ, এই পাশে আসে দেখো হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যর রাষ্ট্রগুলোর সম্পর্কে সবচেয়ে, মানে এই মধ্যপ্রাচ্যর রাষ্ট্রগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলোচিত বা সমালোচিতর মধ্যে থাকে, তাই না? এই মধ্যপ্রাচ্যর রাষ্ট্রের মধ্যে 1 নম্বর কাতার। কাতার হচ্ছে রাজধানী দোহা, তারপরে সৌদি আরব রিয়াদ, রাজধানী এর হচ্ছে রিয়াল, মুদ্রা হচ্ছে রিয়াল। এই দুটো কিন্তু ভুল করে ফেলো, রিয়াদ আর রিয়াল, তাই না? যে রাজধানী আর কোনটা মুদ্রা। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ আর মুদ্রা হচ্ছে রিয়াল। সংযুক্ত আরব আমিরাত, অনেক সময় মনে করে যে এই যে আমরা যে বলি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের নাম কি? বুর্জ খলিফা।
বুর্জ খলিফা কত তলা জানো? 200 না, 100। হ্যাঁ, 161 না, 161 অথবা 63 তলা বুর্জ খলিফা। মানে ওইভাবেই রিক্টার স্কেল ওইভাবেই নেওয়া আছে, যে ভূমিকম্প সহনীয় রিক্টার স্কেলগুলো ওইভাবেই সৃষ্টি করা আছে। যেমন আমাদের পদ্মা সেতুর ভূমিকম্পর রিক্টার স্কেল কিন্তু 9, আমাদের বাংলাদেশের সচরাচর ভূমিকম্প হলে ওই 6, 6.5, 7-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানে আমরা যখন ধরো 10 তলা, 15 তলা, 20 তলা উঠি, তাই দেখা যায় যে কত দূরে চলে আসছে। আর ওখানে 161 বা 163 তলা, 61 বলা হয়, 161 তলা। মানে ওদের এই তলাগুলো এই যে এইভাবে উঠে গেছে, মানে এই যে এরকম ছোট করে বুর্জ খলিফা। না না, সমান না, যেমন হ্যাঁ নিচে বড় থেকে আস্তে আস্তে ছোট দেখাচ্ছে, আগে দেখাই দিচ্ছি, দেখাও। আচ্ছা, আমরা অনেক সময় জানি দুবাই, দুবাই কি একটা দেশের নাম? দুবাই কিন্তু একটা শহর। এই কোন দেশের শহর? সংযুক্ত আরব আমিরাতের একটা শহর। এই দুবাই শহরেই তো বুর্জ খলিফা অবস্থিত। আচ্ছা, সংযুক্ত আরব আমিরাত, এর রাজধানী হচ্ছে আবুধাবি। এটা পড়বা। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। ইরানটা পড়বা, কারণ এখন যুদ্ধ হলো। ইরানের রাজধানী তেহরান। তারপরে পড়বা হচ্ছে পড়বা তুরস্ক। তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কি। তুর্কি, এর রাজধানীর নাম আঙ্কারা। আজারবাইজান, ওই মধ্যপ্রাচ্যের মধ্যে আছে। ওই আজারবাইজান, আর্মেনিয়া, এগুলো দুইটা দেখবা মধ্যপ্রাচ্যের মধ্যে দেওয়া আছে। কিন্তু এগুলো প্রশ্ন আসবে না যে কোন প্রাচ্যের মধ্যে। হ্যাঁ, এখানে ধরো আমরা এখানে দিয়েছি এই যে শেষে মধ্য এশিয়ার মধ্যে আজারবাইজান, কিন্তু বলছে আজারবাইজান, তারপরে এই যে আর্মেনিয়া, এই দুটা ওর মধ্যেও দিবে। আবার আজারবাইজান দেখবা আবার ইউরোপের মধ্যেও থাকে অনেক সময়। আজারবাইজান, আর্মেনিয়া, এরা দুইজন যুদ্ধ হয়তো, এগুলো কোনোদিন চাইবে না কোনটা, এটা খালি বোঝানোর সুবিধার্থে এগুলো দেওয়া। কোনোদিন দেখছো প্রশ্নতে যে কোনটা মধ্যপ্রাচ্যের দেশ বা কোনটা মধ্য এশিয়ার দেশ, এরকম থাকবে না। ওগুলো দিয়ে কনফিউশন করার ইয়ে নেই। কিছু কিছু সময় দেখবে আজারবাইজান ওটার মধ্যে চলে যাবে। আচ্ছা, এর রাজধানীগুলো তাহলে পড়বা। জর্ডানের রাজধানী আম্মান, তারপরে ইসরায়েলের রাজধানী জেরুজালেম, তুরস্কের রাজধানী আঙ্কারা, ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। আর ইয়েমেনের কিন্তু সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা। হ্যাঁ, ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের ভূখণ্ডই তো 1948 সালে, মানে কি বলে, ফিলিস্তিনের দেশেই তো 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তেল আবিব রাজধানী হচ্ছে কি জানো, এটা মনে আসতেছে না এখন। তেল আবিব রাজধানী কি জানো, আচ্ছা বলতেছি আস্তে আস্তে, সামনে ওই যে এদের মতনই হচ্ছে। তেল আবিব, কি জানো একটা দেশের রাজধানী তেল আবিব। আচ্ছা, আমরা আস্তে আস্তে তোমাদের বলে দিচ্ছি, ওটা যখন মনে আসবে তখন বলতেছি। আচ্ছা, দেশ সম্পর্কে মোটামুটি ধারণা পাইছ। আচ্ছা, এখন আমরা আসবো এই যে 7 সিস্টার্স, এইখানে 7 সিস্টারে আসবো। 7 সিস্টারটা দেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বলা হয়, কি বলা হয়? 7 সিস্টার্স বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অনেক সময় বলে 7 সিস্টার্স বলতে ভারতের কোন রাজ্যকে বলা হয়? উত্তর পূর্বাঞ্চলীয়। কিন্তু এই দুটো মাথায় রাখতে হবে। 7 সিস্টার কেন নামকরণ করা হলো? অর্থাৎ তাদের ভাষাগত ঐতিহ্যগত মিল থাকার কারণে 7 বোনের মতো মনে হয় দেখেই তাদেরকে 7 সিস্টার্স নামকরণ করা হয়। তাহলে ওখানে লিখবা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলে। 7 সিস্টার্স নামটা মনে রাখার উপায় লিখবা অমিত্রী নামে আম। অমিত্রী নামে আম, বা তোমাদের যেটাই মনে থাকে সেভাবেই লিখবা। 7 সিস্টার্স মনে রাখার উপায় অমিত্রী নামে আম। এই অতেই লিখবা অরুণাচল, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, নাতে নাগাল্যান্ড, মতে মেঘালয়, আতে আসাম, মতে হচ্ছে মণিপুর।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে কি বলা হয়? 7 সিস্টার্স বলা হয়। এই 7 সিস্টার্স এর মধ্যে রাজধানী পড়বা ইস্পল, রাজধানী পড়বা আগরতলা, রাজধানী পড়বা শিলং, এই 3টা রাজধানীটা পড়বা। ত্রিপুরার রাজধানী আগরতলা, মেঘালয়ের রাজধানী শিলং আর মণিপুরের রাজধানী ইস্পল। তেল আবিব, হ্যাঁ সেটাই তো, তেল আবিব মানে এখন জেরুজালেম করছে। আরেকটা ওদের শহর হচ্ছে, গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কি জানো ওটা, মানে আগে সমান ওই যে যেমন আরে বাবা 1948 সালের আগ দিয়ে যখন আমরা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, আমাদের ইয়াসির আরাফাতের নাম শুনছি না, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এই ইয়াসির আরাফাতের সময়ে, এই সময় থেকে ধরো যে ওই তেল আবিব ছিল। আর তার পূর্বে আরেকটা ওই যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন APLO, এই PLOর আগে হচ্ছে প্রথম কার্যালয় ছিল, ভুলে যাচ্ছি বয়স হয়ে গেছে তো, পিওলের একটা ইয়া ছিল, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শহর। মানে আগে ছিল, ওখানে লিখবা হচ্ছে ওই রাজধানী বা কিছু কিছু দেশের রাজধানী এবং মুদ্রাগুলো চেঞ্জ করে, তো নামগুলো যেমন পরিবর্তন করে, ওই তেল আবিব ওই রকম থেকেই এখন জেরুজালেম করা হয়েছে। আবার ইসরায়েলের রাজধানীও কিন্তু ওই যে জেরুজালেমে। আচ্ছা, তাহলে এইগুলো লিখছো উত্তর পূর্বাঞ্চলীয়। আগে হচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছিল, 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ওটা চেঞ্জ করে দিয়েছে। মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2বারের প্রেসিডেন্ট, 45তম প্রেসিডেন্ট আর 47তম, অর্থাৎ 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত ছিল হচ্ছে জো বাইডেন, তারপরে আবার এখন হচ্ছে। সেই কারণে ওই সময়ই 2016 থেকে, অর্থাৎ 2016 থেকে 20 পর্যন্ত ছিল ডোনাল্ড ট্রাম্প, 20 থেকে এসে হলো হচ্ছে জো বাইডেন 24, আর 24 থেকে মানে 25-এর 20 জানুয়ারি থেকে হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মানে এই সময় তিনি ওই যে তেল আবিব থেকে রাজধানী চেঞ্জ করে এখন ইয়া করে দিয়েছে। আচ্ছা, কারণ ওদের পৃথিবীর ইতিহাসে যদি বলি আমেরিকার ইতিহাসে আমেরিকার সবচেয়ে যদি বলি কনিষ্ঠ প্রধানমন্ত্রী কনিষ্ঠ প্রেসিডেন্টের নাম জানো? আমেরিকার সবচেয়ে কনিষ্ঠ প্রেসিডেন্ট জন এফ কেনেডি। আমেরিকার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ মানে সবচেয়ে ছোট বয়সী প্রেসিডেন্ট ছিল হচ্ছে জন এফ কেনেডি। এই জন এফ কেনেডি, ওর নামে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আছে, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জন এফ কেনেডির স্ত্রী ছিল জ্যাকুলিন কেনেডি। এই জন এফ কেনেডি এই ইসরায়েল রাষ্ট্রের আগে এইরকম মানে ইহুদিদের বিরুদ্ধে বলেছিল যে তোমাদের বোমা টোমা বানানো যাবে না, পারমাণবিক বোমা বানানো যাবে না। তখন ইহুদি রাষ্ট্র করছে কি, মানে যখনই ওদের বিপক্ষে চলে গেছে তাদের মাধ্যমেই জন এফ কেনেডিকে হত্যা করে ফেলছে। তাই এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইহুদিদের সাপোর্ট নেয় না, ওই যে এখন নেতানিয়াহু যে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওর বিরুদ্ধে এখন কিন্তু যায় না দেখবা। কারণ দেখবে ডোনাল্ড ট্রাম্প যদি ওর বিরুদ্ধে চলে যায় মানে আততায়ীরা গুলি খেয়ে চলে যাবে, সেই জন্য ওরা বিরুদ্ধে যায় না। ইহুদি রাষ্ট্র বা ইহুদিগুলো পৃথিবীর ইতিহাসে তো ক্যান্সার রাষ্ট্র নামে পরিচিত, ইহুদি রাষ্ট্র নামে পরিচিত হচ্ছে ইসরায়েল। পৃথিবীর কি বলা হয় ক্যান্সার রাষ্ট্র। এই ইহুদি বলতো সবচেয়ে বেশি ইহুদি মেরে গেছেন কে? 60 লক্ষ ইহুদি মেরে গেছে একজন, হিটলার, অ্যাডলফ হিটলার। এই অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি মেরে গেছে। তিনি চাইলে কিন্তু এগুলো ধ্বংস করে দিয়ে যেতে পারতো, কিন্তু তিনি বলছে কি করে রেখে গেছে যে ইহুদি যে এত নিকৃষ্ট জাতি, ওই পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম দেখার জন্য এগুলো রেখে গেছে যে আমি কেন 60 লক্ষ ইহুদিকে মেরেছিলাম, তোমরা এটা দেখো। হিটলার ছিল হচ্ছে ওই যে ওদের নাৎসি, তো ওরা ওই ওদের মানে ক্যাথলিক ধর্ম আর কি, মানে খ্রিস্টান ধর্ম ছিল, ওরা হচ্ছে খ্রিস্টান ধর্ম ছিল আর কি, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট অর্থোডক্সের মধ্যে ছিল, কিন্তু ওরা ইসের মধ্যে ছিল না, সেই জন্য ওই বিপক্ষে চলে যায় পরবর্তীতে। আচ্ছা, এখন দেখো হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই যে এইখানে যেগুলো আমরা বোল্ড করে দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গোল্ডেন ট্রায়াঙ্গেল অর্থাৎ পপি উৎপাদন ও ব্যবসায়ী 3টি দেশ, পপি বা আফিম যেগুলো হচ্ছে মাদকাসক্তের জন্য আসক্ত, এই 3টা দেশকে কি বলা হয়? গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়।
এটা তাহলে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত এই তিনটি দেশকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। হ্যাঁ, বাংলাদেশ 1 নম্বর দুর্নীতি দমনে বা দুর্নীতিতে শীর্ষে, এটা হচ্ছে গোল্ডেন ওয়েজ। তারপরে গোল্ডেন কিসেন্ট, গোল্ডেন কিসেন্ট বলতে কি বোঝায়? এই গোল্ডেন কিসেন্ট মানে আফিম একটা মাদক, আফিম, আফিমের মানে এই মাদক নিয়ে যুদ্ধ হয়েছে, আফিমের যুদ্ধ, বুঝতে পারছো? মাদক নিয়ে আফিমের যুদ্ধ আছে না, আফিমের যুদ্ধ আছে, কিছুদিন পড়লে আফিমের যুদ্ধটা পড়াই দেবো, আফিম নিয়ে যুদ্ধ লেগেছে, আফিমের যুদ্ধ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহলে 1 নম্বর গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন কিচেন, আর এটা তো এমনিতেই পারার কথা গোল্ডেন ভিলেজ। এটা হচ্ছে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত কুষ্টিয়ার 26টি গ্রামকে নিয়ে গোল্ডেন ভিলেজ। আর তাহলে এর মধ্যে কিন্তু এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন কিচেন্ট, এই যেমন এখন ওই যে রেড কিচেন্ট আছে না, রেড কিচেন, রেড ক্রিস্টাল, রেড ক্রস, তিনটে নামে কিন্তু বিখ্যাত। হিন্দু মানে খ্রিস্টান ধর্মে রেড খ্রিস্টান, মুসলিম ধর্ম মুসলিমদের দিয়েছে এই যে এখানে কি আছে রেড ক্রস আছে মনে হয়, ওই যে দেখবা বাংলাদেশ টিন্টাল, এই যে রেড কিচেন আছে না, রেড ক্রস, রেড কিচেন আছে, সরি হ্যাঁ, জাদুঘরের মোড়ের ওখানে রেড কিচেন্ট ওখানে আছে আর কি। এইগুলো দেখো, এই রেড ক্রস মানে পৃথিবীতে তিনটা নামে পরিচিত, রেড ক্রস, রেড কিচেন, রেড খ্রিস্টান, এই তিনটা নামে পরিচিত। এইটার প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট, তিনি এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে একটা সংস্থায় 3 বার নোবেল পুরস্কার পাইছেন, রেড ক্রস। আচ্ছা, তাহলে এই তিনটা পড়বা, রেড ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন কিচেন, গোল্ডেন ভিলেজ। এখন এই 3 টাইগার, 4 টাইগার, সুপার 7 এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টাইগার্স নাম মানে 3 টাইগার্স বলা হয়, মানে শক্তিশালী, শক্তিশালী করার কারণে 3 টাইগার্স বলবে। প্রশ্নটা বলবে কিভাবে জানো, যে নিচের কোনটি 3 টাইগার্সের অন্তর্ভুক্ত? 3 টাইগার্স, তাহলে এই 3টা দেশকে মনে রাখার উপায় কি? মনে রাখবা 3 টাইগার্সের, আচ্ছা ওগুলো বললাম না, মনে রাখবা ইজাজা, ইজাজা, জাপান, জার্মানি, ইতালি। আরে আল্লাহ, আলহামদুলিল্লাহ, দাওয়াত নিয়ে নিয়েছি। মিথিলা দাওয়াত পাই গেছি তাইলে। 3 টাইগার্স না, বিগ, হ্যাঁ বিগ 3, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিগ 3, বিগ 3 এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, 3 টাইগার এখন আলাদা, কারণ ওরা হচ্ছে আলাদা রাষ্ট্র ছিল আর এখানে আলাদা রাষ্ট্র। ইতালি, জাপান, জার্মানি এদের আলাদা, আর ওদের মানে ওরা জয়ী অর্জন করেছিল, এরা তো ফেইল হয়েছিল না, জাপান জার্মানি এরা তো ফেইল। কারণ জার্মানির অ্যাডলফ হিটলার আত্মসমর্পণ করে গুলি করে মারা যায় 1945 সালে 30 এপ্রিল, মানে মানে নিজে গুলি করে মারা যায়, তাই তারা ফেইল হয়েছিল। এরা 3 দেশ আলাদা আর কি। আচ্ছা, 3 টাইগার্স, তাহলে ইজাজা। 4 টাইগার্স মনে রাখবা হচ্ছে কি, মনে রাখবা সীতাদা হয় নাকি, সীতাদা, যেমন হচ্ছে তুমি, আমি তো ওখানে দিয়েই দিয়েছি, এমনিতে যেটা মনে থাকবে, পরীক্ষার হলে মনে থাকে না তো, তাই না? পরীক্ষার হলে এমন একটা বিষয়, নিজের নাম গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম মনে হয় যে পরীক্ষার হলে আসলে কি গাছের পাতা সবুজ, তোমার টেবিলের সামনে মনে হবে না এই যে এই কালারই গাছের পাতা, যে লালও আছে। আর সুপার 7টা মনে রাখবা, ওই যে মনে রাখবা কি 3 টাইগার, 4 টাইগার্সের, আর হচ্ছে এই যে 4 টাইগার্স আর এই 3টা দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। আর ইস্ট এশিয়ান মিরাকল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই সুপার 7 প্লাস আরেকটা দেশ কে বলা হয়, দেশটার নাম কি? সুপার 7 এর এই একটা দেশ জাপান, হ্যাঁ, মানে জাপান প্লাস সুপার 7, জাপান প্লাস হচ্ছে সুপার 7। তোমার আপু ফোন দিয়েছিল, পরে কথা বলছি, একটু কথা বলো, দেখো ইস্ট মিরাকল। আচ্ছা, তাহলে আমাদের ভারত এবং ভারতটা শুধু দেবো,
ভারতেরই অনেকগুলো আছে, কারণ সবগুলো একটু কঠিন আছে। তাহলে ভারতটাই থাক। হ্যাঁ হ্যাঁ, ভারত পর্যন্ত। এই চীনের আগ পর্যন্ত পড়বা। কয়েক পৃষ্ঠা উল্টালেই পাবা। চীনের আগ পর্যন্ত। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের আজকে পড়া হচ্ছে চীনের আগ পর্যন্ত পড়বা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই চীনের